প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস 1824 সাল পর্যন্ত যে কোর্সটি তোমাদের আছে সেই কোর্সের পরবর্তী একটি বিষয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতীয় ও চীনা প্রভাব এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলামের আগমন। শুরুতে আমরা দেখব এই অঞ্চলে ভারতীয় প্রভাব কিরকম ছিল। তবে তার আগে আমাদের জেনে নিতে হবে যে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ভারত বা চীনের যোগাযোগ কখন থেকে শুরু হয়। দক্ষিণ পূর্ব এশিয়া ভারত এবং চীনের দক্ষিণে পূর্ব দিকে অবস্থিত, অর্থাৎ একটি মাঝামাঝি অঞ্চল। বিশ্বের দুটি প্রাচীন বৃহৎ সভ্যতা কেন্দ্র ভারতবর্ষ ও চীনের মধ্যবর্তী স্থানে এই অঞ্চলটির অবস্থিত হয়। উভয় সভ্যতার দ্বারা প্রভাবিত হয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়া। মানব সভ্যতার বিকাশে মানব গোষ্ঠীর আদান প্রদান, গ্রহণ বর্জন এ সকল একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় ঘটে থাকে। আর এই নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সংস্কৃতির উদ্ভব ঘটে। সংস্কৃতি কি? সংস্কৃতি বলতে আসলে বোঝায় কোনো জাতির নিজস্ব আচার আচরণ, জীবনধারা, শাসন পদ্ধতি, দর্শন, সাহিত্য, শিল্পকলা, স্থাপত্য প্রভৃতি। দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতীয় ও চীনা প্রভাব এরকম একটি স্বীকৃত ঘটনা, আর এর প্রভাবই ছিল মূলত সাংস্কৃতিক। ভারতীয় প্রভাব। ভারতীয় সভ্যতার সাথে এই অঞ্চলের যোগাযোগ ঘটে খ্রিস্টপূর্ব 3য় শতকের পর থেকে এবং সেটা দ্বাদশ শতকের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। ভারতের মৌর্য সম্রাট অশোকের সময় থেকেই এই সংস্কৃতির প্রবেশ ঘটে এই অঞ্চলে। এর একটি উল্লেখযোগ্য প্রমাণও পাওয়া গেছে, বিশেষ করে জাভার বরবদুর বৌদ্ধ মঠ নামে একটি বৌদ্ধ মঠ আবিষ্কারের মাধ্যমে। এই বৌদ্ধ মঠের সঙ্গে বাংলাদেশের নওগাঁর পাহাড়পুরে যে বিহার আবিষ্কৃত হয়েছে বা বৌদ্ধ মঠ আবিষ্কৃত হয়েছে তার সঙ্গে যথেষ্ট সাদৃশ্য খুঁজে পাওয়া গেছে। ভারতীয় সভ্যতার এখানে আগমন ঘটেছে দুইটি মাধ্যমে, একটি ভারতীয় বণিক এবং আরেকটি স্থানীয় বর্গের উচ্চকে। ভারতীয় বণিকদের মাধ্যমে এই অঞ্চলে আগমন ঘটে, যেহেতু প্রাচীনকাল থেকেই ভারতবর্ষ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্যিক যোগাযোগ ছিল এবং অনেক বণিক বাণিজ্যিক সম্পর্কের কারণে এই অঞ্চলে আগমন করত এবং অনেক সময়ে অনেক বণিক তাদের পরিবার পরিজন নিয়ে এখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছে। তাদের মাধ্যমেই ভারতীয় সংস্কৃতি, ভারতীয় আচার আচরণ এখানকার জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে। স্থানীয় শাসকবর্গের মাধ্যমে এই অঞ্চলে যে সভ্যতার আগমন ঘটে সেটা আমরা দেখতে পাই, বিশেষ করে রাজতান্ত্রিক নিয়মাবলী, মন্দির, সাহিত্য, নৃত্য, রামায়ণ, মহাকাব্য এই সকল বিষয়ের আগমনের মধ্য দিয়ে। এই সকল বিষয়গুলি স্থানীয় শাসকবর্গের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তাদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যেও কিছুটা হলেও সংস্কৃতির বিস্তার ঘটে। আবার স্থানীয় শাসকবর্গ তাদের রাজসভায়
ভারত থেকে আগত ব্রাহ্মণ, পণ্ডিত, পুরোহিত, শিল্পী, কারিগর, সৈন্যদেরকে আশ্রয় দিতেন। তারা সেখানে বসবাস করত, সেখানে থাকতো এবং এদের মাধ্যমে ভারতীয় সংস্কৃতির সংস্পর্শে আসে স্থানীয় শাসকবর্গ এবং আস্তে আস্তে এই সংস্কৃতিটি ছড়িয়ে পড়ে অন্যান্য সকলের মধ্যে। তবে একটি বিষয় লক্ষণীয়, যেখানকার রাজনীতিতে ভারতের প্রত্যক্ষ হস্তক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায় না। শুধুমাত্রই দেখা যায় 1100 শতকে চোল রাজা এখানকার শ্রীবিজয়া রাজ্যের বিরুদ্ধে অভিযান পাঠিয়েছিল। এরপরে আর কোনো সামরিক অভিযান ভারতের পক্ষ থেকে এই অঞ্চলে করা হয়নি। মূলত ভারতীয় সভ্যতার প্রভাব বা ভারতীয় সংস্কৃতির আগমন ঘটে বণিক এবং স্থানীয় শাসকবর্গের মাধ্যমে, আর সে সভ্যতা, সে সংস্কৃতি দীর্ঘকাল ব্যাপী এই অঞ্চলে বিদ্যমান ছিল। চীনা প্রভাব। চীন এশিয়ার একটি প্রভাবশালী রাজ্য ছিল বহু প্রাচীন কাল থেকেই। তবে দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনা প্রভাব প্রতিষ্ঠিত হওয়ার পিছনে রাজনৈতিক প্রভাব বিদ্যমান ছিল। এই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট্ট দেশ ভিয়েতনাম, যেটি খ্রিস্টপূর্ব 221 অব্দে চীন দখল করে নেয় এবং দীর্ঘকাল ব্যাপী, বিশেষ করে ইউরোপীয় শক্তির আগমনের পূর্ব পর্যন্ত এই ভিয়েতনাম চীন দ্বারা শাসিত হয়ে এসেছে। দীর্ঘকাল ব্যাপী চীনের অধীনে থাকায় ভিয়েতনামে চীনা সভ্যতা, চীনা সংস্কৃতি গড়ে ওঠে বা চীন দেশের অনুকরণে এখানকার সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাও গড়ে ওঠে। চীন সংস্কৃতি ভিয়েতনামের সংস্কৃতিকে এতটাই জড়িয়ে রেখেছিল যে এখনো পর্যন্ত এই সংস্কৃতি থেকে ভিয়েতনামীয় জনগণ মুক্ত হতে পারে নাই। তবে শুধু রাজনৈতিক নয়, অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক পর্যটক চীন থেকে এদের অঞ্চলে আগমন করেছেন, অনেকে অধ্যয়নের জন্য এখানে এসেছেন এবং অনেক সময় কিছু আক্রমণও চীন ঘটিয়েছে। যেমন মঙ্গল রাজবংশ যখন চীনে শাসন করছিল, তখন তারা পাগান অঞ্চল ধ্বংস করে দিয়েছিল। আবার 13 শতকে জাভার রাজবংশের পতন ঘটেছিল চীনের দ্বারাই। 15 শতকে যখন মালাক্কা রাজ্য প্রতিষ্ঠিত হয়, তখন মালাক্কাকে সহায়তা করার জন্য চীনা সৈন্যবাহিনী হাইদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। অর্থাৎ চীন রাজনৈতিক এবং অন্যান্য কারণে এই অঞ্চলে আসে। আর এই অঞ্চলের যে সকল রাজ্য ছিল তারাও চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন। চীনের রাজদরবারে তারা দূত প্রেরণ করেন, কঠোরপণ প্রেরণ করেন এবং এই ঘটনাগুলির মধ্য দিয়েই, এই যোগাযোগের মধ্য দিয়েই দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনা প্রভাব লক্ষ্য করা যায়। এখন আমরা দেখে নিব দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলামের আবির্ভাব কিভাবে ঘটল। তার আগে আমরা জেনে নিই ইসলামের আবির্ভাবের আগে দক্ষিণ পূর্ব এশিয়ার অবস্থা কিরকম ছিল। শুরুতে আমরা দেখে নিয়েছি এই অঞ্চলে চীনা এবং ভারতীয় প্রভাব বিদ্যমান ছিল। তাদের প্রভাবের কারণে এই অঞ্চলের জনগণ এই দুটি সভ্যতার সংস্পর্শে এসে তারা ক্রমান্বয়ে উন্নতি লাভ করছিল। তবে ইসলামের আবির্ভাবের পূর্বে এই অঞ্চলে দুটি শক্তিশালী রাজ্যের উত্থান ঘটেছিল। একটি 7ম শতাব্দীতে পালেমবাংয়ের শ্রীবিজয়া সাম্রাজ্য, অপরটি আরো পরে 13 শতকের শেষ দিকে জাভায় মাজাপাহিত নামক শক্তিশালী রাজ্যের উত্থান। দুর্ভাগ্য যে এই দুই রাজ্যের শাসকদের দ্বারা এই দ্বীপাঞ্চলের অধিবাসীরা নির্যাতিত এবং বিভিন্ন সামাজিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল। তাছাড়া সভ্যতা বা সংস্কৃতির
সংস্পর্শে আসলেও মুসলিমের শহরবাসী ছাড়া এর সংস্কৃতি বা সভ্যতা অন্যান্য জনগণের মধ্যে খুব কম ছড়িয়ে পড়েছিল। এই সকল জনগণ ছিল বর্বর প্রকৃতি, তারা নোংরা জীবনযাপন করত, প্রকৃতি পূজাতে তারা ব্যস্ত থাকত, যে কোনো প্রাকৃতিক দ্রব্যকে তারা পূজা করত। ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। দক্ষিণ পূর্ব এশিয়ার এই যে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অবস্থা আমরা দেখলাম, ঠিক এইরকম অবস্থার পটভূমিতেই কিন্তু ইসলামের সেখানে আবির্ভাব ঘটে। কিভাবে দক্ষিণ পূর্ব এশিয়া ইসলাম আসে? আমরা জানি আরব উপদ্বীপে ইসলাম প্রতিষ্ঠিত হয় এবং ইসলামিক সাম্রাজ্য গড়ে ওঠে। এরপর অষ্টম থেকে পঞ্চদশ শতকের মধ্যেই এই আরবের মুসলমান শক্তি আরব উপদ্বীপ ছাড়িয়ে বহু দূর বিস্তৃতি ঘটায়। উত্তর আফ্রিকার উপকূল, স্পেন, দক্ষিণ পূর্ব এশিয়া, এমনকি ভারত উপমহাদেশেও তাদের আগমন ঘটে। ইসলাম ধর্মের এই রাজনৈতিক প্রতিষ্ঠা এবং বিশ্বের চতুর্দিকে ছড়িয়ে পড়া ফলে ইসলাম যে একটি শক্তিশালী ধর্ম এবং রাষ্ট্র, সেটা কিন্তু প্রচার হয়ে যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলটিও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। তবে এই অঞ্চলে ইসলামের আগমনের পিছনে অনেকগুলি মাধ্যম ছিল, সেই মাধ্যমগুলি আমরা একে একে আলোচনা করব। বণিকদের দ্বারা, মূলত বণিকদের দ্বারাই দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলামের আবির্ভাব ঘটেছে। তবে সে বণিকগণ কিন্তু আরব দেশে ছিল না, বরং ভারতীয় বণিকদের দ্বারাই এখানে ইসলাম এসেছে। তবে একথাও ঠিক, আরব দেশের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক যোগাযোগ ইসলাম পূর্ব সময় থেকেই ছিল। পরবর্তীতে যখন ইসলাম আরব দেশে প্রতিষ্ঠিত হয়, বহির্বিশ্বে ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, তখন আরবীয় বণিকদের বাণিজ্যিক সাম্রাজ্যেরও বিস্তৃতি ঘটে। আর সেই সুবাদে ভারতেও যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়, তখন ভারতীয় বণিকদের সঙ্গে আরব দেশের বণিকদের বাণিজ্যিক সম্পর্কটা আরো বিস্তার লাভ করে। আর এ কারণে আমরা দেখতে পাই ভারত উপমহাদেশের ক্যান্টন বন্দরে সপ্তম এবং অষ্টম শতকে আরব বণিকরা একটি শক্তিশালী উপনিবেশ স্থাপন করেছিল। তবে শুধু তারা সেখানে উপনিবেশ স্থাপন করলেও তাদের মাধ্যমে গুজরাটে বণিকদের সঙ্গে যে সম্পর্কটা গড়ে ওঠে, সে গুজরাটি বণিকেরা দক্ষিণ পূর্ব এশিয়ায় আসতে থাকে। তবে এটাও ঠিক, গুজরাটের বণিকদের সঙ্গেও কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক সম্পর্ক ছিল অনেক আগে থেকেই। যেহেতু গুজরাটে ইসলামের বিস্তার ঘটে, গুজরাটে মুসলিম বণিকদের আবাসস্থল গড়ে ওঠে এবং তারা সেখান থেকে সেই সকল মুসলিম গুজরাটি বণিকেরা দক্ষিণ পূর্ব এশিয়ায় আসতে থাকে। ফলে দক্ষিণ পূর্ব এশিয়াতে এই সকল গুজরাটি বণিকদের মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠিত হয় বলেই মনে করা হয়। গুজরাটি বণিকেরা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতি আরো আকৃষ্ট হয়ে ওঠে বাণিজ্য করার জন্য, বিশেষত যখন দেখা যায় যে এই অঞ্চলের পণ্য সামগ্রী ব্যাপকভাবে ইউরোপের চাহিদা বৃদ্ধি করে। এখানকার মশলা এবং চীনের রেশম সামগ্রী ও মূল্যবান তৈজসপত্র ইউরোপীয় লোকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিল। আর এই সকল পণ্য সংগ্রহ করার জন্য আরো পারসিক বণিকদের মাধ্যম থেকেই তারা সংগ্রহ করত এবং আরো পারসিকরা গুজরাটি বণিকদের কাছ থেকে এই সকল পণ্য নিয়ে ইউরোপে সেগুলো তারা রপ্তানি করত। এই চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় গুজরাটি বণিকদেরও এই অঞ্চলে আগমন বেশি বৃদ্ধি পায়। ফলে তারা এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে, আবাসস্থল গড়ে ওঠে। আবার তারা এই অঞ্চলের
মহিলাদেরকে বিবাহের মাধ্যমেও, বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমেও তারা এখানে ইসলামকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। আরেকটি কথা এখানে বলে রাখা ভালো যে সেই সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য নির্ভরশীল ছিল মৌসুমী বায়ুর উপরে। কখনো কখনো বণিকেরা দীর্ঘ সময় পর্যন্ত তাদের পণ্য নিয়ে বন্দরে থাকতে হতো। এইটাও তাদেরকে এখানে বসবাস করার জন্য উৎসাহী করে তুলেছিল। যাই হোক, বৈবাহিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে যে সন্তানাদির জন্ম হয় তারা মুসলমানদের সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে, আবার নারীদের বিয়ে করার মাধ্যমে তাদের বংশধররাও পিতার ধর্ম ইসলামের অনুসারী হয়। মূলত বৈবাহিক সম্পর্ক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইসলাম ধর্ম বিস্তারে। ইসলামের সম্প্রসারণ। দক্ষিণ পূর্ব এশিয়া ইসলাম প্রচারে যখন শুরু হলো তখন শহরবাসী যারা ছিলেন তাদের মধ্যেই কিন্তু ইসলাম বিস্তার লাভ করেছিল বা ইসলাম সম্পর্কে তারা জানত। কিন্তু অন্যান্য অঞ্চলে যে সকল অধিবাসী বসবাস করত তারা এতটাই অসভ্য প্রকৃতির ছিল যে তারা সভ্যতা কি জিনিস জানত না। তো এই সকল লোকেরা বিভিন্ন জায়গা থেকে আগত ভারতীয়, আরব ও পারসিক মুসলিম বণিকদের সংস্পর্শে আসে এবং ইসলামের ঐতিহ্য অনুযায়ী সমাজবদ্ধ ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে। তখন তারা বুঝতে পারে যে ইসলাম এমন একটি ধর্ম যেখানে কোনো মানুষ মানুষের প্রতি অন্যায় করে না, কোনো মানুষ মানুষের প্রতি ঘৃণা করে না, কোনো বিভেদ মানুষের মধ্যে নাই। তারা সুন্দর একটি জীবনের প্রতি আকৃষ্ট হয় এবং তারা ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে এগিয়ে আসে। ইসলামের উদারনীতিও দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলাম প্রচারে ভূমিকা রেখেছিল। যে সকল মুসলিম বণিকরা দক্ষিণ পূর্ব এশিয়ায় এসেছিলেন এবং অবস্থান করছিলেন তারা ধর্মীয় রীতিনীতি এমনভাবে মেনে চলতেন এবং বর্ণ শ্রেণীহীন জীবন ব্যবস্থা তারা গড়ে তুলেছিলেন। ভ্রাতৃত্ব বন্ধনে সকলে আবদ্ধ ছিল। সামাজিক মূল্যবোধ তাদের মধ্যে এতটাই প্রকট হয়ে উঠেছিল যেটি একটি সুন্দর জীবনের সন্ধান দিয়েছিল। এই অঞ্চলের জনগণ বুঝতে পেরেছিল যে ইসলাম ধর্মের সংস্পর্শে আসলে তারাও এই ধরনের জীবন পাবে, এই ধরনের জীবনের স্বাদ উপলব্ধি করতে পারবে। ফলে ইসলামের এই উদারনীতিতে আকৃষ্ট হয়ে সাধারণ জনগণ যেমন এগিয়ে এসেছে তেমনি অভিজাত শ্রেণীরাও তারাও এই সুন্দর জীবনের দিকে ঝুঁকে পড়ে এবং সেটা ইসলাম ধর্মে তারা দীক্ষিত হয়ে সেই জীবনটাকে উপলব্ধি করতে সক্ষম হয়। আর্থসামাজিক উন্নয়নে মুসলিম বণিকের ভূমিকা। মুসলিম বণিকেরা এখানে যখন স্থায়ীভাবে বসবাস শুরু করলো, বণিকদের সংখ্যা বৃদ্ধি পেল, তারা সমাজে একটি স্থান অর্জন করতে সক্ষম হলো। অর্থ সম্পদ, প্রাচুর্য, বাণিজ্যিক একাধিপত্য প্রতিষ্ঠায় তারা অন্যান্য বণিকদের চেয়ে অনেক দূর এগিয়ে যায়। আর এই সকল অর্থবান বণিকদের সঙ্গে বন্দর রাজ্যে যারা শাসক হিসেবে ছিলেন তারাও কিন্তু বন্ধুত্বমূলক সম্পর্ক স্থাপন করে। বিশেষ করে বাণিজ্যিক স্বার্থের কারণে তারা এই সকল বণিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। আর এদের সঙ্গে সংস্পর্শে এসে রাজ্যের শাসকেরাও কিন্তু ইসলাম সম্পর্কে জানতে পারে, তারা ইসলাম ধর্মে দীক্ষিত হয় এবং তাদের যে প্রজারা ছিলেন তারাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ওঠে। শাসক শ্রেণীর দ্বারা ইসলামের প্রসার কিভাবে ঘটে? ত্রয়োদশ এবং চতুর্দশ শতকে কিছু মুসলিম শাসন ব্যবস্থা, মুসলিম রাজ্য গড়ে উঠেছিল। সে সকল রাজ্যের স্থানীয় শাসক যারা ছিলেন তারা ইসলাম ধর্মকে একটি বিশেষ অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। বিশেষ করে মালাক্কা নামক বন্দরে আপন কর্তৃত্ব প্রতিষ্ঠা করার লক্ষ্যে কিন্তু মালাক্কার শাসক পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আমরা যখন মালাক্কায় মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা করব তখন আমরা জানতে পারবো কিভাবে মালাক্কা বন্দরে শাসক ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আবার
জাভাতে যে মাজাবাহিদ রাজ্য ছিল, যেটি হিন্দু রাজ্য ছিল, সেটি শক্তিশালী একটি রাজ্য ছিল। এই রাজ্যের বিরুদ্ধে অন্যান্য শক্তিগুলিকে টিকে থাকতে হলে তারা যে সমর্থন আশা করত, সে সমর্থন লাভের জন্য বিভিন্ন রাজ্যের শাসকেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। অর্থাৎ শাসক শ্রেণীর তাদের নিজেদের স্বার্থের কারণেই হোক বা তাদের শাসন ব্যবস্থা টিকে রাখার জন্যই হোক, ইসলামের ছায়াতলে তারা আসে এবং পরবর্তীতে তারা এখানে তাদের শাসন ব্যবস্থা সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। অভিজাত শ্রেণী ইসলাম ধর্ম গ্রহণ করে, বিশেষ করে ইউরোপীয় খ্রিস্টান শক্তিগুলির বিরুদ্ধে। যখন এখানে ইউরোপীয় বণিকদের আগমন ঘটে এবং তারা এই অঞ্চলের জনগণের মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য বিভিন্ন উদ্যোগ নেয়, সেই উদ্যোগকে রুখে দেওয়ার জন্য উচ্চ শ্রেণীর মুসলমানগণ এগিয়ে আসে। বিশেষ করে দেখা যায় যে ইউরোপের যে সকল বণিক শ্রেণী এখানে আগমন হতো, তাদের সঙ্গে আসতো অনেক ধর্ম প্রচারক, এবং তাদের কাজ ছিল নিম্ন শ্রেণীর জনগণের মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করা। এবং এই খ্রিস্টান ধর্ম প্রচার করার ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের নির্যাতনেরও আশ্রয় নিত। উচ্চ শ্রেণীর মানুষ এই ধর্মান্তরিতকরণ রোধ করার লক্ষ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে এই অঞ্চলে ইসলামের আগমনের পর, মুসলিম সম্প্রদায় প্রতিষ্ঠার পর, মুসলিম সমাজ প্রতিষ্ঠার পর, মুসলমানদের বেশভূষা, চাল চলন, অর্থ সম্পদের প্রাচুর্য, ধর্মীয় রীতিনীতি, বিয়ে শাদী, বাণিজ্যিক আধিপত্য, প্রতিটা বিষয়ের প্রতি তারা আকৃষ্ট হয়। প্রতিটা বিষয় তাদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে আগ্রহী করে তোলে। ফলে তারা ইসলাম ধর্মের দিকে ঝুঁকে পড়ে, ইসলাম ধর্ম গ্রহণ করে এবং এই অঞ্চলটি অন্যতম একটি মুসলিম সাম্রাজ্যে পরিণত হয়। পরিশেষে আমরা বলতে পারি যে এই অঞ্চলের সংস্কৃতি যেমন ভারতীয় চীনা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়েছিল প্রাথমিক পর্যায়ে, এবং দীর্ঘ সময় পর্যন্ত এই অঞ্চলে উক্ত দুটি সংস্কৃতির প্রভাব বিরাজমান ছিল। পরবর্তীতে যখন ইসলাম এই অঞ্চলে ইসলামের আগমন ঘটে, তখন সেখানকার জনগণের জীবনধারা পাল্টে যায়। তারা একটি সুশৃঙ্খল জীবনের সন্ধান পায়, একটি সুশৃঙ্খল জীবনের আশ্বাস পায় এবং সেই জীবনে তারা ঢুকে পড়ে। কিন্তু যখন ইউরোপীয় বণিকদের এই অঞ্চলে আগমন ঘটে, তখন আবার দক্ষিণ পূর্ব এশিয়ার জনগণের ইতিহাস হয়ে ওঠে বৈচিত্র্যময়। তারা আবার আরেকটি নতুন ধর্ম, নতুন সংস্কৃতির সংস্পর্শে আসে, এবং এইভাবে আমরা দেখতে পাই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি মিশ্র সংস্কৃতির জগৎ হিসাবে গড়ে ওঠে। যা আজও আমরা দেখতে পাই যে এই অঞ্চলে যেমন মুসলিম সাম্রাজ্য আছে, তেমনি এই অঞ্চলে আছে খ্রিস্টান সাম্রাজ্য, তেমনি এই অঞ্চলে আছে বৌদ্ধ সাম্রাজ্য বা রাজ্য। অর্থাৎ সকল ধর্মের রাজ্যের সমষ্টি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। যেটা আমরা আজকে আলোচনা করলাম, সেই ইতিহাসই বলে দেয় যে এখানে কয় ধরনের বা কি ধরনের সংস্কৃতি, কি ধরনের ধর্মের প্রভাব পড়েছিল। ধন্যবাদ তোমাদের আজকের এই আলোচনায় শোনার জন্য ধৈর্য সহকারে, এবং আমি আশা করছি যে তোমাদের এই আলোচনাটি ভালো লাগবে এবং তোমাদের জন্য ফলপ্রসূ হবে। আবারও সামনের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে এই আশা ব্যক্ত করছি আমি, এবং তোমরা সকলেই ভালো থাকো। সে পর্যন্ত সকলে সুস্থ থাকো, নিজে সুস্থ থাকো, পরিবারকে সুস্থ রাখো এবং দেশকে সুস্থ রাখো। ধন্যবাদ সবাইকে।